আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, চট্টগ্রামে 88.8, কুমিল্লায় 103.6। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। শুভ সকাল। আমেরিকার ইতিহাসে অন্যতম ভয়াবহ তুষার ঝড়ের পর পূর্ব উপকূলের শহরগুলোতে চলছে বরফ সরানোর কাজ। মন্ত্রিসভায় থাকা না থাকা নিয়ে জাতীয় পার্টিতে আবারও সংকট। বাংলাদেশের রাজনীতিতে এই দলটির ভূমিকা কেন গুরুত্বপূর্ণ, শুনবেন বিশ্লেষণ। বাংলাদেশ সরকারের যে কোনো অভিযোগে সাড়া দেবে ফেসবুক কর্তৃপক্ষ, কিন্তু ফেসবুকের লাখ লাখ মানুষের উপরে নজরদারি কতটা সম্ভব? আমার মনে হয় না যে এটা আদৌ সম্ভব, কারণ উন্নত বিশ্বের সরকার নজরদারি সংস্থাগুলো আছে তারা কিন্তু সেটা মনিটর করছে, তারা নিয়ন্ত্রণ করছে না। আমাদের দেশের মতো যে ফেসবুকে যে স্ট্যাটাস নিয়ে 57 ধারায় গ্রেফতার করা, এটা একটা উদ্ভট ধারণা। এইভাবে কোনো সমস্যার সমাধান হবে না। আছে সংবাদপত্র পর্যালোচনা, এসব নিয়েই প্রত্যুষা। সঙ্গে আছি আমি আফরোজা সোমা। শুনছেন বিবিসি বাংলার সকালের দ্বিতীয় আয়োজন প্রত্যুষা। প্রত্যুষা শুরু করছি আমেরিকার খবর দিয়ে। আমেরিকার ইতিহাসে স্মরণকালের অন্যতম ভয়াবহ তুষার ঝড়ের পর পূর্ব উপকূলের শহরগুলো ধীরে ধীরে পুনরায় উজ্জীবিত হয়ে উঠতে শুরু করেছে। এই ঝড়ে এখন পর্যন্ত 20 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে একেবারে অতীব জরুরি প্রয়োজন না হলে কেউ যেন গাড়ি নিয়ে রাস্তায় বের না হয়, এই মর্মে সকলকে সতর্ক করে দিয়েছেন নিউ ইয়র্কের গভর্নর। আরো জানাচ্ছেন শায়লা রুকসানা। ভয়াবহ তুষার ঝড়ের পর নিউ ইয়র্ক সিটিতে চলাচলের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা ছিল তা তুলে নেওয়া হয়েছে। ঝড়ে কয়েক ফুট পর্যন্ত জমে থাকা তুষার পরিষ্কার করতেই এখন ব্যস্ত নগরবাসী। আমেরিকার সবচেয়ে বেশি জনসংখ্যা বহুল নিউ ইয়র্কে এবারের ঝড়ে এত বরফ জমেছে যা 1869 সালের পর আর কখনোই দেখা যায়নি। 3-4 ফুট বরফ খুঁড়ে নিজেদের গাড়ি, ঘর থেকে বেরোবার রাস্তা, মূল সড়কে ওঠার পথ বের করার কাজে এখন ব্যস্ত লাখ লাখ মার্কিন নাগরিক। এই তুষার সরাতে গিয়ে অনেক মানুষ হৃদরোগে আক্রান্ত হয়েছেন, আবার অনেকের হাড়ও ভেঙে গেছে। অনেক ক্ষেত্রেই তুষার পরিষ্কার করার কাজে প্রতিবেশীরা একে অন্যের সহায়তা করছেন। এমনই একজন নিউ ইয়র্কের বাসিন্দা জন স্কট। তিনি বলছেন, এরা অন্যদেরকে সহযোগিতা করে, আমাদেরকেও করে, তাই আমাদেরও তাদের সাহায্য করা দরকার। আমি দেখেছি ওরা একেবারে বন্দী হয়ে পড়েছিল, তাদের সাহায্য করা দরকার ছিল। তারা বাইরে বেরিয়ে আসতে পারছিল না, আর তাদের বরফ পরিষ্কার করার যন্ত্রটাও ভেঙে গিয়েছিল। তাই আমার বাসা থেকে বরফ পরিষ্কারের যন্ত্রটা এনে তাদেরকে সাহায্য করেছি। এই ঝড়ে পূর্ব উপকূলের 5টি রাজ্যে কোথাও 3 ফুট, আবার কোথাও তার চেয়েও বেশি তুষার জমেছে। ঝড়ে যে 20 জন মারা গেছে তাদের মধ্যে অন্তত 6 জনই নিহত হয়েছেন বরফ সরানোর কাজ করতে গিয়ে, আর বাকি 14 জন তুষার সংক্রান্ত বিভিন্ন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। স্থানীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, নিউ জার্সিতে কার্বন মনোঅক্সাইড বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক নারী এবং তার 1 বছর বয়সী শিশু। আমেরিকার একটি অংশের জনজীবনকে অনেকটাই স্থবির করে দিয়ে এই তুষার ঝড়টির গন্তব্য এখন আটলান্টিক সমুদ্র। শায়লা রুকসানা। এবারে বাংলাদেশের খবর। মন্ত্রিসভায় থাকা না থাকা নিয়ে নতুন সংকট তৈরি হয়েছে বাংলাদেশে ক্ষমতাসীন জোটের প্রধান শরিক জাতীয় পার্টিতে। দলের প্রধান HM এরশাদ কয়েকদিন আগে যাকে কো চেয়ারম্যান নিয়োগ করেছেন, সেই GM কাদের গতকাল বলেছেন মন্ত্রিসভা থেকে বেরিয়ে আসার ব্যাপারে মিস্টার এরশাদ এবং সংসদীয় দলের নেতা রওশন এরশাদ একমত হয়েছেন। কিন্তু জাতীয় পার্টির অন্য একজন শীর্ষ নেতা এবং মন্ত্রী মশিউর রহমান রাঙা, যিনি রওশনপন্থী হিসেবে পরিচিত, তিনি মন্ত্রিসভা ছাড়ার বিষয়ে দলে ঐকমত্যের দাবিটিকে একেবারে ডাহা মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন। সব মিলিয়ে জাতীয় পার্টিতে অন্তর্দ্বন্দ্ব এখন প্রকাশ্য। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এখন জাতীয় পার্টির ভূমিকা আসলে কতটা গুরুত্বপূর্ণ, এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এখন টেলিফোনে যোগ দিচ্ছেন সিনিয়র সাংবাদিক শাহজাহান সর্দার। মিস্টার সর্দার, বাংলাদেশের রাজনীতিতে জাতীয় পার্টির ভূমিকা আসলে কতটা গুরুত্বপূর্ণ, বা আদৌ এর কোনো ভূমিকা আছে কি? ধন্যবাদ আপনাকে। আপনি খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছেন বাংলাদেশের রাজনীতির বিষয়ে। জাতীয় পার্টি এককভাবে বাংলাদেশের রাজনীতিতে তেমন কোনো ভূমিকা আছে বলে আমার মনে হয় না।
কিন্তু জাতীয় পার্টির যখন কারোর সাথে কোনো অ্যালায়েন্স করে, সমঝোতা করে, তখন তার নিশ্চয়ই একটি মূল্য আছে, ভূমিকা আছে। আপনি দেখে থাকবেন যে জাতীয় পার্টি, আপনি কয়েকটি বিশেষ জেলা আছে যে জেলাগুলিতে জাতীয় পার্টির বেশ আধিপত্য এবং সমর্থন আছে। এর মধ্যে যে আপনার ধরি যে রংপুর, বৃহত্তর রংপুর, ময়মনসিংহ এবং সিলেট এবং সাতক্ষীরার কিছু অংশ, এগুলিতে কিন্তু জাতীয় পার্টির বেশ সমর্থন আছে। এরা এককভাবেও কিছু কিছু আসনে জেতার মতো ক্ষমতা তাদের আছে, আবার তাদের সমর্থন আছে এবং অন্য দলের যে দলকেই তারা সমর্থন দেয় সেই দলের প্রার্থী আসলে জয়ী হয়। আপনি বলছেন যে কিছু কিছু জায়গায় মানে কিছু কিছু পকেটে সেখানে এখনো জাতীয় পার্টিকে মানুষ সমর্থন দেয়, কিন্তু এটাকে যদি আপনি সারা দেশের দৃষ্টিভঙ্গি থেকে দেখেন তাহলে আসলে জাতীয় পার্টিতে সাধারণ মানুষের আস্থা কতখানি আছে? আপনি নিজে বলছিলেন একটু আগে যে এই দলটি এককভাবে এখন আর ততটা গুরুত্বপূর্ণ নয়। আপনি যদি সাধারণভাবে আমরা বলি জাতীয়ভাবে হলে জাতীয় পার্টির গুরুত্ব এভাবে আমরা বলতে পারি না, এত গুরুত্বপূর্ণ নয়। কিন্তু আপনি নির্বাচনের রাজনীতিতে কিন্তু গুরুত্বপূর্ণ আপনার আছে অবশ্যই। এবং আমি তো নির্বাচনের রাজনীতির কথাটি বলছি। এবং যদি বলেন যে সমর্থন হিসাবে, যে গত নির্বাচনে জাতীয় পার্টির সমর্থন 5-6% সমর্থন ছিল, এটি সমর্থন হিসাবে খুবই কম। কিন্তু যদি আসন হিসাবে দেখেন তাহলে কিছু কিছু জায়গায় ইম্পর্টেন্ট আছে, যে কারণে আপনার বিএনপি, আমরা সবসময় দেখি যে জামাতের সাথে তারা একটা আন্ডারস্ট্যান্ডিং করে। যে বছর বিএনপি জামাতের সাথে আন্ডারস্ট্যান্ডিং ছিল না, সে বছর জামাতের আসনও ছিল 2টি এবং বিএনপিও পরাজিত হয়েছিল। এমনি ভাবে আপনি জানেন যে এবার জাতীয় পার্টিকে আপনার আওয়ামী লীগ যে বিএনপি নির্বাচনে আসেন, আপনি নিশ্চয়ই জানেন গত নির্বাচনে জাতীয় পার্টিকে তারা নির্বাচনে আসলে সেটা অনেক নাটকীয়তা। সেই নাটকীয়তার মধ্যে আবার নির্বাচনে এসে আবার সরকারের সাথে সরকার গঠন করেছে, আবার বিরোধী দলে আসছে। এখন এরশাদ সাহেব বলছেন যে ওনারা সত্যিকার বিরোধী দল থাকতে চান। দেখি সত্যিকার বিরোধী দল থাকতে চান না অন্য কোনো মানে ধরনের তার রহস্য আছে, সেটা কিন্তু আসলে এখনো বোঝা কঠিন। মিস্টার সর্দার, এখানে একটু আপনি সংক্ষেপে যদি বলেন যে তারা কি আসলে গুরুত্ব হারাচ্ছে? জাতীয় পার্টিকে কোনো কারণে মনে হচ্ছে গুরুত্ব কমছে? হ্যাঁ, আমার তো মনে হয় যে আসলে অনেকটা গুরুত্ব কমছে। কারণ জাতীয় পার্টির আপনি একটা জিনিসই দেখেন যে এরশাদের শাসন আমল থেকে শুরু করে, তো এরশাদকে সবসময় তখন আমরা মিডিয়াতে সিএমএলএ বলা হতো। সিএমএলএ মানে ক্যান্সেল মাই লাস্ট অ্যানাউন্সমেন্ট, এই ধরনের একটা শব্দ ছিল। তো এরশাদ সাহেবের অনেক ধরনের সিদ্ধান্ত আছে, এখনো যে সিদ্ধান্ত নিয়েছে এটাও স্থির থাকতে পারবে কিনা আমার কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। কারণ ওনারা বলছেন যে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন, প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে উনি বিষয়টা বলতে চান। আমার মনে হয় যে প্রধানমন্ত্রীর সাথে যখন সাক্ষাৎ করতে যাবেন তখন ওনারা ওই সিদ্ধান্তে স্থির থাকতে পারবেন কিনা এখনকার যে সিদ্ধান্ত, সেটিও একটি কিন্তু প্রশ্ন থেকে যায়। জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের যে একটি সুসম্পর্ক ছিল এটি তো আপনি নিজেই বলছিলেন, কিন্তু আওয়ামী লীগের কাছে কি দলটি এখন আসলে আর আগের জায়গায় আছে? আমার মনে হচ্ছে যে পরিস্থিতি একটু নড়বড়ে, আগের মতো সেই পরিস্থিতি নেই। আমি যেই জেলাগুলির কথা বলছিলাম জাতীয় পার্টি অধ্যুষিত, সেই জেলাগুলিতে কিন্তু আগে কিন্তু আওয়ামী লীগ অধ্যুষিত ছিল এবং অনেক জেলার ওই আসনগুলি বা ওই স্থানগুলিতে আওয়ামী লীগ কিন্তু এখন বেশ শক্ত ভিত্তি আবার গড়ে তুলতে সক্ষম হয়েছে বা হচ্ছে বা তাদের ভিত্তি গড়ছে। সেই কারণে আগামী নির্বাচনে জাতীয় পার্টি আপনার থাকলেও যে আপনার আওয়ামী লীগের সাথে যে খুব একটা সুবিধা হবে সেটাও না। আবার যদি চলে যায় তাহলেও আপনার কিছু ভোটের, আপনি যে বলছেন আসন ভিত্তিক যে সমঝোতা, আসন ভিত্তিক যে ভোট, সেই ভোটের ব্যাপারে কিছুটা সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। কাজে আওয়ামী লীগ আমার মনে হয় যে শেখ হাসিনা খুব সতর্ক ভাবে এগোচ্ছেন এবং জাতীয় পার্টিকে উনি যেভাবে হ্যান্ডেল করেছেন গত নির্বাচনে এখনো যেভাবে করছেন, বাকি দিন আমি জানি না যে কিভাবে উনি সেটাকে করবেন। শাহজাহান সর্দার, আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি বাংলাকে সময় দেওয়ার জন্য। আপনারা বিবিসি বাংলা শুনছেন রংপুরে, ঢাকায়, রাজশাহীতে। আপনারা যেখানে আছেন বিবিসি বাংলা আপনার সাথেই আছে। বাংলাদেশের আরো খবর।
বাংলাদেশে ফেসবুক ব্যবহার করে নারীর প্রতি সহিংসতা বা কোনো সন্ত্রাসী তৎপরতার বিষয়ে বাংলাদেশ সরকারের যে কোনো অভিযোগে 48 ঘন্টার মধ্যে সাড়া দেবে ফেসবুক কর্তৃপক্ষ। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের সঙ্গে সিঙ্গাপুরে এক বৈঠকের পর এরকম আশ্বাস দিয়েছে ফেসবুকের একটি প্রতিনিধি দল। সম্প্রতি সরকার ফেসবুকের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশেও একবার বসেছিল। বাংলাদেশে লক্ষ লক্ষ ফেসবুক ব্যবহারকারীর কথাবার্তা সরকারের পক্ষে নিয়ন্ত্রণ করা কতখানি সম্ভব? সহকর্মী শাহনাজ পারভিন এই প্রশ্ন করেছিলেন অনলাইন অ্যাক্টিভিস্ট আসিফ ইন্তাজের কাছে। না, আমার মনে হয় না যে এটা আদৌ সম্ভব, কারণ অনেক উন্নত দেশ তো বটেই, উন্নত দেশে এটা সম্ভাবনা কম, কিন্তু আমাদের মতো স্বল্প উন্নত দেশের অনেক শিক্ষিত মানুষ এই একটা ভুল করেন, তারা সব দোষটা চাপিয়ে দেন প্রযুক্তির ঘাড়ে। তারা ভাবেন যে প্রযুক্তি আসছে বলেই নারীর প্রতি সহিংসতা বাড়ছে বা সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে। প্রযুক্তির আসলে নিজস্ব কোনো ভাষা নেই, প্রযুক্তি একদম নিরপেক্ষ একটা ব্যাপার। আপনি ফেসবুকের কথা বাদ দেন, আপনি মাইক্রোফোনের কথা বলেন, মাইক বাংলাদেশে খুব সস্তায় ভাড়া পাওয়া যায়। এখন আমি যদি কোনো বাজে জিনিস প্রচার করি, তাহলে তো আমার মাইকই যথেষ্ট। আমি তো একটা মাইক ভাড়া করে সেই বাজে জিনিসটা প্রচার করতে পারি, আমি কাউকে গালিগালাজ করতে পারি। তার মানে কি বাংলাদেশের লোকজন আসলে রেসপন্সিবলি সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে না? এই জায়গাটাতেই বলতে চাই যে আমাদের সরকারের উচিত হচ্ছে তার যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর উপর নজরদারি বাড়ানো। আমাদের যে বিশ্ববিদ্যালয় আছে, আমাদের যে প্রাথমিক শিক্ষার যে ব্যাপারগুলো আছে, আমাদের যে মাধ্যমিক বিদ্যালয়গুলো আছে, সেখানে শিক্ষার মান উন্নত করা এবং সেটা লক্ষ্য করা যে আমাদের দেশের সাধারণ তরুণ তরুণীরা তারা সঠিক শিক্ষা পাচ্ছে কিনা, একটা সভ্য রুচির মানুষ হিসেবে গড়ে উঠতে পারছে কিনা। এইটুক নিশ্চিত না করে ফেসবুক বন্ধ করাটা এটা একদমই বোকামি। আমরা বলতে পারবো না যে আমাদের খুব শক্ত একটা শিক্ষা নীতি রয়েছে, আমাদের খুব আদর্শ একটা শিক্ষা নীতি আছে। আমাদের কোনো টেক্সট বুক গুলোর অবস্থা খুবই খারাপ। আমরা ভালো, তার মানে আপনি বলছেন যে আরো আগের থেকে এটা শুরু করতে হবে। তো একজন অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে কি মনে হয় সরকার আসলে ফেসবুকের দিকে এতটা গুরুত্ব কেন দিচ্ছে? সরকার ফেসবুকের দিকে এতটা গুরুত্ব দিচ্ছে, মানে এই প্রশ্নের উত্তর এইভাবে দেই যে আপনি কি আমাকে বলতে পারবেন যে বাংলাদেশে গত 10টা সন্ত্রাসী ঘটনার কথা যেটা ফেসবুকের কারণে হয়েছে? সেদিন চিটাগাংয়ে একটা ছেলে 5 জনকে, একই পরিবারের 5 জনকে জবাই করে হত্যা করেছে। এটা কি ফেসবুকের কারণ হয়েছে? এটা ফেসবুক বন্ধ করে বা ফেসবুকের সাথে সিঙ্গাপুরে, ব্যাংকক, মালয়েশিয়ায় গিয়ে মিটিং করে কোনো লাভ নাই। যে ফেসবুক বোধহয় বাংলাদেশের একমাত্র সমস্যা। ফেসবুক কোনোদিন বাংলাদেশের কখনো সমস্যা ছিল না, ফেসবুক সারা পৃথিবীর কারোর জন্য কখনো কোনো সমস্যা না। কিন্তু ধরুন সামাজিক যোগাযোগের মাধ্যম এই যে ফেসবুকের মতো, সেগুলোকে অনেক ধরনের মতাদর্শের প্রচারের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা হচ্ছে, এরকম একটা অভিযোগ আছে। পশ্চিমা বিশ্ব যেমন ধরুন জঙ্গিবাদের প্রচারে সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিয়ে চিন্তিত। যে জঙ্গিবাদের প্রচার করছে, যে আজেবাজে জিনিস প্রচার করছে উন্নত বিশ্ব, কিন্তু এটা দিয়ে তারা খুব সহজে সামাজিক যে গবেষণা সেটার কাজ খুব সহজে করে ফেলতে পারছে। সমাজে কি রকমের অস্থিরতা আছে, কোন বয়স গ্রুপের মধ্যে অস্থিরতা রয়েছে, কারা কি বলতে চাচ্ছে, তাদের ভাষাগুলো উন্নত বিশ্বের সরকার বা যারা নজরদারি সংস্থাগুলো আছে তারা কিন্তু সেটা মনিটর করছে, তারা নিয়ন্ত্রণ করছে না, তারা দেখছে। আমাদের দেশের মতো যে ফেসবুকে যে স্ট্যাটাস গুলো এটা নিয়ে ধরে নিয়ে তাকে 57 ধারায় গ্রেফতার করা, এটা একটা উদ্ভট ধারণা। এইভাবে কোনো সমস্যার সমাধান হবে না, বলছিলেন আসিফ ইন্তাজ। আপনারা শুনছেন বিবিসি বাংলার সকালের দ্বিতীয় অধিবেশন প্রত্যুষা। এবারে বিশ্বের আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে আমার সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন সহকর্মী শায়লা রুকসানা। শায়লা, কি কি দেখছেন আপনার কাছে? সোমা, মার্কিন তুষারঝড়ের খবর তো আপনি নিজেই বলেছেন একটু আগে। এছাড়া আমার হাতে যেসব খবর রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য যা রয়েছে, ব্রিটেনের সরকার অভিভাবকহীন হাজার হাজার শরণার্থী শিশুকে গ্রহণ করার বিষয় বিবেচনা করছে বলে জানিয়েছেন একজন মন্ত্রী। শরণার্থী সংকটের প্রেক্ষাপটে দাতব্য সংস্থাগুলো 3000 শরণার্থী শিশুকে গ্রহণ করতে আহ্বান জানিয়ে আসছিল। তথাকথিত ইসলামিক স্টেট জঙ্গি গ্রুপ প্যারিসে গত নভেম্বরে চালানো হামলার 9 বন্দুকধারীর একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিও ফুটেজে দেখা যায় প্যারিসে হামলার আগে কিছু লোক বন্দীদের শিরোচ্ছেদ করছেন এবং মধ্যপ্রাচ্যে জঙ্গিদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গত নভেম্বরে ফ্রান্সের রাজধানী প্যারিসে হামলা স্থলের চিত্র দেখানো হয় ওই ভিডিওতে। আর ভিডিও চিত্রের সমাপ্তি ঘটে সিরিয়ায় আইএসের বিরুদ্ধে ব্রিটিশ পার্লামেন্টে ভোটাভুটির চিত্র দিয়ে। আরেকটি খবর হচ্ছে যে অস্ট্রেলিয়াকে প্রজাতন্ত্রী রূপ দেওয়ার একটি দলিলে সমর্থন জানিয়েছেন দেশটির প্রায় সব স্টেট ও টেরিটরির নেতারা। তবে একমাত্র যে ব্যক্তিটি এতে সমর্থন দেননি তিনি হলেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কলিন বার্নেট। তার যুক্তি, এই প্রস্তাবের প্রতি সমর্থন থাকলেও এখনই এর যথাযথ সময় নয় বলে তিনি মনে করছেন।
অস্ট্রেলিয়া বর্তমানে সাংবিধানিকভাবে রাজতন্ত্র প্রচলিত এবং আনুষ্ঠানিকভাবে রানী দ্বিতীয় এলিজাবেথ রাষ্ট্রের প্রধান। বিবিসি জানতে পেরেছে যে খেলার পোশাক অন্যান্য সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস বিশ্ব ক্রীড়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান IAAF এর সাথে তাদের বহু কোটি ডলারের একটি স্পন্সরশিপ চুক্তির অবসান ঘটাতে চলেছে। ডোপিং কেলেঙ্কারির ঘটনাকে কেন্দ্র করে IAAF এর সাথে 11 বছরের এই সম্পর্ক চুকিয়ে ফেলতে চাইছে অ্যাডিডাস। চুক্তিটির মেয়াদ ছিল 2019 সাল পর্যন্ত। আফগানিস্তানের তালেবান বিদ্রোহীদের সাথে আগামী এপ্রিল নাগাদ শান্তি আলোচনা শুরু না হলে সংঘাত আরো জোরদার হবে বলে সতর্ক করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি। এখনকার মতো এটুকুই সোমা। শায়লা, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এর পরে খেলার খবরে যাব, কিন্তু তার আগে যাচ্ছি ভিন্ন একটি প্রসঙ্গে। দক্ষিণ আফ্রিকায় গন্ডার বাঁচাতে সম্প্রতি বিতর্কিত এক পদ্ধতি হাতে নিয়েছেন সেখানকার একজন সংরক্ষণবাদী। এশিয়ার কয়েকটি দেশে গন্ডারের শিংয়ের নানা ধরনের ব্যবহার রয়েছে। মূলত পাচারকারীরাই সেখানে তার যোগান দিয়ে থাকে। তাতে করে ব্যাপক ঝুঁকির মুখে রয়েছে গন্ডার। তাদের সংরক্ষণের জন্য ঠিক কী পদ্ধতি নেওয়া হয়েছে আর কেনই বা তা বিতর্কিত? ক্যারেন এলেনের প্রতিবেদন পরিবেশন করছেন শাহনাজ পারভীন। একটি জিপে করে কয়েকটি গন্ডারকে ধাওয়া করা হচ্ছে। ভয়ে গন্ডারগুলো দৌড়ে পালানোর চেষ্টা করছিল। তবে পাচারকারীদের মতো তাদের শিকার করার কোনো উদ্দেশ্য নেই জিপে থাকা মানুষগুলোর। দূর থেকে ট্রাঙ্কুয়ালাইজার গান দিয়ে চেতনানাশক ডার্ট মারা হলো। কিছুটা শান্ত হলে একটি গন্ডারকে কয়েকজনে মিলে জাপটে ধরল। ভয়ে অদ্ভুত শব্দ করছিল প্রাণীটি। মাটিতে শুইয়ে প্রথমে গন্ডারটির শিংয়ের মাপ নেওয়া হলো এবং তারপর সেটি করাত দিয়ে কাটতে আরম্ভ করলো একজন। আর এই পদ্ধতিতেই গন্ডার সংরক্ষণের চেষ্টা করছেন দক্ষিণ আফ্রিকার একজন সংরক্ষণবাদী জন হোম। তিনি বলছেন, দেখে খুব হিংস্র এবং গন্ডারটির জন্য কষ্টের একটি বিষয় মনে হলেও আসলে তা নয়। We are supplying that demand with dead rhino. গন্ডারের শিংয়ের যে চাহিদা রয়েছে এখন তা পূরণ করা হচ্ছে মৃত গন্ডার থেকে। অর্থাৎ পাচারকারীরা গন্ডারের শিং সংগ্রহ করার জন্য তাদের মেরে ফেলে, কিন্তু আমরা সেটি করছি গন্ডারকে জীবিত রেখেই। গন্ডারের জীবনের মূল ঝুঁকি হলো তার দামি শিং, যা ব্যাপক দামে বিক্রি করা হয়। মিস্টার হোম আশ্বস্ত করলেন, গন্ডারের শিং কেটে ফেলার পর তা আবার ধীরে ধীরে গজাতে থাকে, আর শিং কাটার প্রক্রিয়াটিও সম্পূর্ণ ব্যথামুক্ত। করাত দিয়ে কাটা শিংগুলো সংগ্রহ করে সেগুলো তারা বৈধভাবেই বিক্রি করবেন। কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকায় গন্ডারের শিং বিক্রির উপর থেকে নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়েছে। জন হুমের গন্ডার বাঁচানোর এই প্রক্রিয়া নিয়ে এখন বিতর্ক হলো, তিনি কি তাহলে একজন সংরক্ষণবাদী নাকি আসলে গন্ডারের শিং ব্যবসায়ী? The fact that I have bred 750 rhinos. আমার প্রজনন কার্যক্রমের ফলে 750টি গন্ডার জন্ম নিয়েছে। এখন তাতে কি আমাকে একজন সংরক্ষক বলা যায়? সেটি আপনিই বিচার করুন। এশিয়ার কয়েকটি দেশের মানুষজন বিশ্বাস করে গন্ডারের শিংয়ের ঔষধি গুণ রয়েছে। এই শিং দিয়ে তৈরি হয় দামি অলংকার। তাই নিষিদ্ধ হলেও গন্ডার হত্যা চলছে ব্যাপক হারে। দক্ষিণ আফ্রিকায় 2005 সালে 13টি গন্ডার হত্যা করা হয়েছিল, কিন্তু 2015 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 1200 মতো। গন্ডারের পৃথিবীতে টিকে থাকা এখন হুমকির মুখে। বিতর্কিত এই সংরক্ষণ পদ্ধতির সমালোচক ওয়াইল্ড লাইফ ট্রেড মনিটরিং নেটওয়ার্কের ডেভিড নিউটন বলছেন, এতে অবৈধ গন্ডার নিধন বন্ধ হবে তার কোনো নিশ্চয়তা নেই। There's no proposal on the table that shows if there's any legal trade at all. এই মুহূর্তে কোনো নির্দিষ্ট পরিকল্পনা আমরা দেখছি না। বৈধভাবে গন্ডারের শিংয়ের ব্যবসা ঠিক কিভাবে পরিচালিত হবে? বৈধভাবে সংগ্রহ করা শিং কালোবাজারে যদি চলে যায়, সেটি কিভাবে বন্ধ করা হবে? সেগুলোর কোনোটাই পরিষ্কার নয়। আমরা দেখছি ভিয়েতনাম ও চীনে কিভাবে গন্ডারের শিং বিক্রি হচ্ছে। যেসব দেশে এর বেশি চাহিদা, অবৈধ ব্যবসা বন্ধে তাদের দিক থেকেই তো কোনো উদ্যোগ নেই। আর ওদিকে দক্ষিণ আফ্রিকার সেই সাফারি পার্কে শিং কাটার পর গন্ডারটিকে ছেড়ে দেওয়া হলো। সংগ্রহ করা শিংগুলোকে ওজন করে দ্রুতই সরিয়ে ফেলা হলো গোপন কোথাও। কালোবাজারে 1 কিলো গন্ডারের শিংয়ের দাম প্রায় 45,000 পাউন্ড। তবে এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই গন্ডারদের। কোনো রকমে করাতের হাত থেকে পালাতে পেরেই বোধহয় তারা খুশি। শাহনাজ পারভীন। শায়লা, এবারে একটু খেলার খবরে চোখ বুলিয়ে নিতে চাই, কি দেখছেন আপনি?
সংক্ষেপে কিছু খবর দিচ্ছি সোমা। ক্রিকেটের খবর, পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে ওয়ানডে সিরিজের খেলা আজ থেকে শুরু হয়েছে। টসে হেরে এই মুহূর্তে ব্যাটিংয়ে রয়েছে নিউজিল্যান্ড দল। 8 উইকেটে সর্বশেষ খবরে তারা সংগ্রহ করেছে 276 রান। ক্রিকেটের আরো খবর, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যে চলমান টেস্ট সিরিজের চতুর্থ দিনের খেলা রয়েছে আজ। আর ফুটবলে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষ অবস্থানে অল্পের জন্য উঠতে পারেনি আসরের অন্যতম শিরোপা প্রত্যাশী আর্সেনাল। গতকাল তারা চেলসির সঙ্গে 1-0 গোলের ব্যবধানে হেরেছে। শায়লা, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা প্রতিদিনের মতন আজকে শুরু করতে চাই সংবাদপত্র পর্যালোচনা। আজকে প্রধান খবরগুলো কি দেখছেন শায়লা? সে অর্থে সময় নির্দিষ্ট কোনো শিরোনাম আসলে প্রাধান্য পায়নি। বিভিন্ন ধরনের খবরাখবর রয়েছে পত্রপত্রিকার পাতা জুড়ে। হাতে আছে ইত্তেফাক। প্রধান খবর, জঙ্গি অর্থায়নে সোনা ও মাদক পাচারের টাকা, লোকসান হলেও স্বর্ণ পাচার থামবে না বলছে কাস্টমস কর্তৃপক্ষ। জঙ্গি তৎপরতা বাড়লে চোরাচালান বাড়ে গোয়েন্দা কর্মকর্তা। বুঝতে পারছেন তাদের নিজস্ব একটি প্রতিবেদন। এছাড়া একটি খবর মোটামুটি সব পত্রিকার পাতায় দেখছি, সেটি হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল একটি সম্মেলন শুরু হয়েছে বিনিয়োগ বিষয়ক। সেখানে তিনি বাংলাদেশে বিনিয়োগ করার জন্য আহ্বান জানিয়েছেন বিদেশিদের এবং বলেছেন, বদলে যাওয়া বাংলাদেশে বিনিয়োগ করুন বিশ্বের বড় বিনিয়োগকারীদের প্রধানমন্ত্রী। এই শিরোনাম ইত্তেফাকের এই খবরে। একই খবর আমি আমার চোখে পড়েছে বিভিন্ন পত্রিকার পাতায়। যেমন আমি ডেইলি স্টারের প্রথম পাতায় এই খবরটি দেখতে পাচ্ছি। আমি দেখছিলাম একটু আগেই আমার হাতে ছিল পত্রিকাটি, অবশ্যই এই মুহূর্তে ঠিক চোখে পড়ছে না। তবে আরেকটি খবরও বিভিন্ন পত্রিকায় সময় আজকে গুরুত্ব সহকারে এসেছে, সেটি হচ্ছে গ্যাস সংকটে বিপর্যস্ত রাজধানীবাসী। রাজধানীর বিভিন্ন এলাকায় বাসা বাড়িতে গ্যাস পাওয়া যাচ্ছে না, রান্নাবান্নায় চরম হয়রানির মুখে পড়ছেন বিভিন্ন বাসা বাড়ির বাসিন্দারা। সেই খবরটি রয়েছে। শায়লা, খবরটি আমার চোখেও পড়েছে। তবে আপনি একটু আগে যে বিনিয়োগের খবরটি বলছিলেন, এটি দিয়ে আজকে লালকালিতে প্রথম খবর হিসেবে প্রকাশ করেছে কালের কণ্ঠ। তারা বলছে 1100 কোটি ডলার বিনিয়োগ প্রতিশ্রুতি। এবং সেখানে যে প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যে তিনি বলেছেন বাংলাদেশ সুন্দর দেশ, এখানে বিনিয়োগ করুন। তিনি বিদেশ থেকে যারা এসেছেন বিনিয়োগকারী তাদেরকে এটি বলেছেন। এবং সংবাদে বলা হচ্ছে যে আসলে এই বিনিয়োগ সম্মেলনের পুরো ভাগে আসলে রয়েছে বা একেবারে সামনের দিকে রয়েছে ভারতের রিলায়েন্স এবং আদানি গ্রুপ। এছাড়া বলা হচ্ছে বিনিয়োগকারীদেরকে সব ধরনের সহায়তা যে দেওয়া হবে সেই বিষয়ে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন। আর যারা বিনিয়োগকারী, যারা আগ্রহী, তারা শুধু একটি জিনিসই চায়, তারা বলছেন যে আমরা মানসম্পন্ন সেবা চাই। এটি এই প্রতিবেদনে বলা হচ্ছে। কালের কণ্ঠের আরেকটি সংবাদ, যেটি একেবারে প্রথম পাতায় 3 কলামে ডান দিকে প্রকাশ করা হয়েছে, শিরোনামটি এরকম, পুরনো ঋণ নিয়ে নতুন কুটোচাল পাকিস্তানের। এই সংবাদের মূল বক্তব্য হচ্ছে, আপনি জানেন যে বাংলাদেশ যখন পাকিস্তান থেকে মুক্তিযুদ্ধের মাধ্যমে আলাদা হয়ে যায়, তখন অনেক অর্থ ওই পাকিস্তানের সঙ্গে লেনাদেনা পরিষ্কার হয়নি। বাংলাদেশ যে অর্থ পেত সেটির কোনো সুরাহা হয়নি। এবং বাংলাদেশ গত কবছর আগে 2010 সালে এটির জন্য পাকিস্তানের কাছে চিঠি দিয়েছিল, যে হিসেব করে দেখা গেছে বাংলাদেশ পাকিস্তানের কাছে মোট 18,000 কোটি টাকা পায়, যেটিকে মার্কিন ডলারে রূপান্তর করলে হয় 236 কোটি ডলার। তো সেই অর্থ তো পাকিস্তান দেয়নি এবং তারা টালবাহানা করছে এবং বিনিময়ে তারা আরো যে কিছু অর্থ পাবে সেটি দেওয়ার জন্য চাপ দিয়েছে। এটিকে তারা আজকে এখানে দ্বিতীয় সংবাদ হিসেবে প্রকাশ করেছে। আর প্রথম আলো তারা আজকে তাদের প্রধান সংবাদ করেছে এইভাবে, আস্থা নেই শেয়ার বাজারে। এটি যে বিনিয়োগ সম্মেলন শুরু হয়েছে এটির সঙ্গে অনেকটা ধরে বাংলাদেশের শেয়ার বাজারের বর্তমান কি অবস্থা, এবং সেখানে বিনিয়োগ সম্মেলনে যে এসি সামাদ বলেছেন যে পুঁজিবাজার আসলে বাংলাদেশে অনেকটা জুয়া এবং গুজব নির্ভর, ফলে এখানে নির্ভর করা যায় না। এই সংবাদটি তারা প্রধান খবর হিসেবে প্রকাশ করেছে। আরেকটি খবরও বিভিন্ন পত্রিকায় রয়েছে, মন্ত্রিসভায় থাকবে কিনা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় জাপা, 2-1 দিনের মধ্যে চূড়ান্ত। যেটি আসলে আমাদের খবরেও এই খবরটি নিয়ে আমাদের একটি ইন্টারভিউ প্রচার হয়েছে এবং এই খবরটি আমি বিভিন্ন পত্রিকাতেই দেখছি। সমকালেও রয়েছে এক কলামে, চিঠি দিলেন এরশাদ, জবাব দেবেন রওশন। আমি এই খবরটি ডেইলি স্টারেরও প্রথম পাতায় দেখতে পাচ্ছি। তবে ডেইলি স্টারের প্রথম পাতায় দুটো ছবি আমার চোখে পড়ছে। এর মধ্যে একটি ছবিতে আসলে দেখা যাচ্ছে যে রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি অবৈধ স্থাপনা, যেখানে আসলে একটি বেবি শপ, একটি বাচ্চাদের বিভিন্ন সামগ্রীর দোকান ছিল, সেটি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। সেই ছবিটি প্রথম পাতায় এখানে আমি দেখতে পাচ্ছি আজকের পত্রিকায়। আর এছাড়া সোমা, রাজধানীতে আপনাকে যেটি বলছিলাম তীব্র গ্যাসের সংকট, সেটি নিয়ে সমকালো বক্স করে প্রথম পাতায় রিপোর্ট রেখেছে। তবে তাদের প্রধান শিরোনাম, ভাগ হচ্ছে 5 মন্ত্রণালয়। প্রথমে ভাগ হবে শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পরে স্বাস্থ্য,
স্থানীয় সরকার ও পর্যটন, অর্থাৎ এই 5টি মন্ত্রণালয়ে খবরে যেটি বলা হচ্ছে যে কাজের গতি বাড়াতে প্রতিটিতে 2টো নতুন বিভাগ তৈরি হবে, সৃষ্টি হবে সচিবের নতুন পদ। আর যুগান্তরের একটি প্রধান খবর, পুলিশ সপ্তাহ 2016 কাল শুরু, রাজনীতির খপ্পর থেকে নিষ্কৃতি চায় পুলিশ, অর্থাৎ আসামি গ্রেপ্তার বা ছাড়াতে কোনো তদবির যেন না হয়, স্বতন্ত্র পুলিশ ডিভিশন যেন গঠন করা হয়, এই ধরনের কিছু লক্ষ্য সামনে নিয়ে আগামীকাল থেকে পুলিশ সপ্তাহ শুরু, সেটি খবরে বলা হচ্ছে। নয়া দিগন্ত আজকে তাদের প্রধান সংবাদ করেছে এইভাবে, 19শে মার্চ বিএনপির কাউন্সিল, আসছে নানা পরিবর্তন। সেই কাউন্সিলের জন্য সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা শহরের 3টি জায়গায় তারা যে আবেদনপত্র জমা দিয়েছে, সোহরাওয়ার্দী উদ্যান, ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন, সেই বিষয়েও এখানে তথ্য আছে এবং বলা হচ্ছে যে বড় বড় যে রদবদলগুলো আসতে পারে সেই বিষয়ে এই পত্রিকায় আভাস দেওয়ার চেষ্টা করা হয়েছে। আর ঢাকা ট্রিবিউনের শিরোনাম হচ্ছে এরকম, বোন চিলিং কোল্ড টু ইন্টেন্সিফাই, মানে বাংলাদেশে এখন যেই মাঝারি মানের শৈত্যপ্রবাহ চলছে, সামনের দিনগুলোতে এই শৈত্যপ্রবাহের মাত্রা আরো বাড়বে বলে আভাস দিচ্ছে এবং বিশেষ করে উত্তরবঙ্গে এই শীতের তীব্রতা বাড়বে সেই কথা বলা হচ্ছে। আর নিউ এজের আজকে প্রধান সংবাদ, হাই ফুয়েল প্রাইসেস ব্রিং হেভি বার্ডেন অন পিপল, যে তেলের দাম বেশি হওয়াতে জনগণের উপরে যেই অতিরিক্ত চাপ পড়ছে, এটি আজকে তাদের প্রধান সংবাদ এবং বলছে বর্তমানে যে রেলওয়ের ভাড়া বাড়ানোর চেষ্টা করা হচ্ছে এটি আসলে ঠিক নয়, কারণ বাংলাদেশে তেলের দাম এমনিতেই অনেক বেশি আন্তর্জাতিক বাজারের চেয়ে, ফলে এটিকে কোনোভাবে ব্যবস্থা করা যায় কিনা সেই বিষয়ক তথ্য তারা এখানে দিয়েছে। শায়লা, সংবাদে লালকালির শিরোনাম, ত্রিপুরা থেকে বিদ্যুৎ আমদানিতে লাভবান বাংলাদেশ, সাশ্রয় হবে গ্যাস ও জ্বালানি তেল, এটি তাদের নিজস্ব একটি প্রতিবেদন। আর শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কের জেরে খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হচ্ছে আজ, এরকম একটি খবরও তাদের প্রথম পাতায় রয়েছে। একই সঙ্গে সংবাদে বক্স করে খবর রয়েছে, বিএফইউজে সভাপতি সাংবাদিক নেতা আলতাব মাহমুদ মারা গেছেন, সেই খবরটি রয়েছে সংবাদের প্রথম পাতায়। একই খবর আমি সমকালেও দেখছি। আর যুগান্তরে আমি একটি ছবি দেখছি, ছাত্রলীগের চাঁদাবাজির প্রতিবাদে রোববার সিলেট নগরীতে ব্যবসায়ীদের বিক্ষোভ, এখানে দেখা যাচ্ছে অনেককে লাঠি হাতে রাস্তায় নেমে বিক্ষোভ করছেন। শায়লা, আমরা সংক্ষেপে আজকের সম্পাদকীয়তে একবার নজর বুলিয়ে নিতে চাই, কি দেখছেন? বিভিন্ন ধরনের সম্পাদকীয়, এর মধ্যে সমকালের সম্পাদকীয়তে বলছে রাজধানীর উন্নয়ন স্বপ্ন পূরণে চাই দৃঢ় সংকল্প। তারা আসলে ঢাকার 2টো সিটি কর্পোরেশন, উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়ররা রাজধানীর উন্নয়নে, রাজধানীকে যানজট মুক্ত করতে কিংবা আবর্জনা মুক্ত করতে যে একটি উদ্যোগ নিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন, তারা বিভিন্ন শ্রেণীর মানুষদের সাথে বৈঠক করছেন, আলাপ আলোচনা করছেন, সেই বিষয়টি নিয়েই এই সম্পাদকীয়। এবং তারা বলছেন যে এই বিষয়টিকে তারা সাধুবাদ জানাচ্ছেন। আর বয়লার বিস্ফোরণে গাজীপুরের পুবাইলে যে একটি কারখানায় বয়লার বিস্ফোরণে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন, সে ঘটনার প্রেক্ষাপটে তারা বলছেন বেশ কয়েকজন সেখানে আগুনে দগ্ধ হয়েছেন, সেটিতে বলা হচ্ছে যে কারখানায় নিরাপত্তার দিকে নজর দিন। একই রকম বিষয় নিয়ে আমি সম্পাদকীয় দেখছি ডেইলি স্টারে, ফ্যাক্টরি ফায়ার কিলস 5, ক্যান্ট উই টেক অ্যাকশন বিফোর ইটস টু লেট। আসলে বুঝতে পারছেন যে আরো বেশি এরকম প্রাণহানির আগেই যেন কার্যকর উদ্যোগগুলো নেওয়া যায়, সেই বিষয়টির দিকে মনোযোগ দেওয়া বলা হচ্ছে। আমার কাছে আছে প্রথম আলোর আজকে সম্পাদকীয় এরকম, সিএনজি চালিত অটোরিকশা সেই পুরনো বাহানা, বেশি ভাড়া আদায়। মাঝে সরকার নির্ধারিত ভাড়া কম বলে দীর্ঘদিন সিএনজি অটোরিকশা মিটারে চলেনি, পরে আবার ভাড়া বাড়ানো হয়েছে, কিন্তু এখন আবার সম্পাদকীয়টি বলছে যে আসলে আগে যেমন ছিল এখনো সেই একই হাল, বেশি ভাড়া ছাড়া এই অটোরিকশাগুলো চলছে না। সংবাদে দেখতে পাচ্ছি, র্যাবের দায়িত্ব ভ্যাট আদায় করা নয়, রাষ্ট্রের সর্বত্র এ বাহিনীর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। আপনি জানেন একটি খবর শীর্ষ পর্যায়ের দৈনিকে উঠে এসেছে, সেই প্রেক্ষাপটেই তারা এই সম্পাদকীয় লিখেছে যে মূল্য সংযোজন করা দায় এনবিআর এর পক্ষে অভিযান চালাতে চায় র্যাব, এই জন্য তারা প্রচলিত ভ্রাম্যমাণ আদালত আইন সংশোধনের প্রস্তাবও দিয়েছে বলে সহযোগী একটি দৈনিকে জানা গেছে। শীর্ষ একটি দৈনিকে জানা গেছে র্যাবের প্রস্তাবের আমরা বিরোধিতা করছি, এটি সংবাদের সম্পাদকীয়। শায়লা, আপনাকে অনেক ধন্যবাদ সংবাদপত্র পর্যালোচনায় যোগ দেবার জন্য। আমাদের সময় ফুরিয়ে এলো, এখানে শেষ করতে হবে আজকের প্রত্যুষা। তবে যাবার আগে শিরোনামগুলো আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই আরো একবার। আমেরিকার ইতিহাসে অন্যতম ভয়াবহ তুষার ঝড়ের পর পূর্ব উপকূলের শহরগুলোতে এখন চলছে বরফ সরানোর কাজ। বাংলাদেশ সরকারের যে কোনো অভিযোগে সাড়া দেবে ফেসবুক কর্তৃপক্ষ, কিন্তু বিশ্লেষকেরা মনে করছেন ফেসবুকের লাখ লাখ মানুষের উপরে নজরদারি করা ততটা সম্ভব নয়। আজকের প্রত্যুষা প্রযোজনা করেছেন শায়লা রুকসানা। এতক্ষণ বিবিসি বাংলার সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের পরবর্তী অনুষ্ঠান
প্রবাহ শুনতে পাবেন বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় এবং ভারতীয় সময় সন্ধ্যা 7টায়। আপনার সারাটা দিন শুভ হোক এই প্রত্যাশায়